আমরা যারা জীবনকে ভালোবেসে বাঁচতে চাই নিজেদের শর্তে নিজেদের মতো করে, আমরা যারা জীবনের কথা আরও একটু করে বলতে চাই, তাদের জন্য আমি পারমিতা আপনাদের কাছে নিয়ে এসেছি নিউজ লাইভ বাংলার তরফ থেকে জীবন যোদ্ধার আরও একটি পর্ব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমনই একজন ব্যক্তিত্ব যার গল্প, যার কথা আপনাদের অবশ্যই অনুপ্রাণিত করবে। দর্শক বন্ধুরা, আমরা এমন কিছু গল্প, এমন কিছু চরিত্র এই পর্বগুলোতে আপনাদের কাছে তুলে ধরতে চাই, যাদের থেকে আমরা প্রতিনিয়ত কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। জীবনের প্রতিদিনের যুদ্ধগুলোকে একপাশে ঠেলে দিয়ে আমরা জীবনের আলোগুলোকে যেন আরও বেশি করে ধরতে পারি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন অসম্ভব গুণী একজন মহিলা। আজকে থেকে প্রায় ৩৫ বছর আগে যিনি একজন মহিলা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যিনি প্রান্তিক মানুষদের কথা আমাদের কাছে তুলে ধরার সাহস করেছিলেন, তেমনি একজন বরেণ্য ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজ রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতি প্রিয় শ্রীমতী সুপর্ণা লাহিড়ী বড়ুয়া। নমস্কার দিদি। নমস্কার, শুভ সন্ধ্যা পারমিতা। প্রথমেই আমি তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং পর্দার ওপারে যারা রইলেন, যারা দেখছেন, তাদেরকেও আমি শুভ সন্ধ্যা এবং অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। কি যে আনন্দ লাগছে আজকে তোমাকে এত কাছে পেয়েছি। অধীর অপেক্ষায় আমরা ছিলাম যে কবে তোমাকে কাছে পাবো, তোমার এই জার্নিগুলো আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে পারবো। তো আজকে অনেক কিছু কিন্তু জানার অপেক্ষায় তোমার থেকে। আমিও খুব আগ্রহী। আর কেমন লাগছে নতুন বছরের এই শুরুটাই ভালো লাগছে। এখানে এসে মাত্র 2 তারিখ, তার মধ্যেই তোমাদের আজকে পেলাম কাছ থেকে এবং স্মৃতি বীজগুলো যখন একটু একটু ফসলের মতো করে আমরা বলতে থাকি, ভালোই লাগে। আজকাল বয়সও বেড়েছে, স্মৃতির যে তালিকা সেটাও বাড়ার সঙ্গে সঙ্গে সেইভাবে তুমুল অভিজ্ঞতা, মনের বয়সটা বাড়েনি অনুপাতে। সুতরাং এগুলো সব মিলিয়ে একটা ভালো লাগে মানুষকে জানতে, কথা বলতে, মনের খবর নিতে ভালো লাগে এবং এটাই যেন মনে হয় নিজের একটা খুব কর্মব্যস্ত জীবনের একটা আলাদা ধরনের ভালো লাগার একটা মুহূর্ত। কারণ দেখো, আমরা আজকাল কথা বলার সময় পাই না এবং আমরা আজকাল কোথাও গিয়ে বসে দুদণ্ড যদি ভাবি যে মনের একজন আরেকজনের সঙ্গে কথা বলবো, সেটাও খুব বৃত্ত কমে আসছে। ঠিকই তো। সুতরাং একটু কোথাও কথা বলার সুযোগ পেলে খুব ভালো লাগে। আর যার কথাগুলো এতটা ইন্সপায়ারিং হতে পারে, যার কাজগুলো এতটা অনুপ্রাণিত করতে পারে, সেরকম একজন আমাদের সঙ্গে আজকে রয়েছেন। তার থেকে আমরা শুনবো, অনেক কিছু জানবো। দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন। ফিরছি সুপর্ণাদির কাছে আবারও। সুপর্ণাদি, আমি তোমার শুরুর দিনগুলোতে একটু যেতে চাইবো। টাইম ফ্রেমটাকে যদি একটু পেছনে নিয়ে যাই, তোমার সাংবাদিকতার একদম শুরুর দিকের জীবন, যখন তুমি এই সংবাদ মাধ্যমকে বা এই সাংবাদিকতার মাধ্যমকে তুমি বেছে নিয়েছো তোমার জীবনের একটা অঙ্গ হিসেবে, যখন তুমি প্রান্তিক মানুষের কথা বলতে চাইছো এই সাংবাদিকতার মাধ্যমে, খুব সম্ভবত তখন তুমি ঝাড়খণ্ডে এবং কলিয়ারি শ্রমিকদের, কলিয়ারি মহিলাদের নিয়ে তুমি তখন ভাবছো, তুমি তখন লেখালেখি করছো। তো আমি জানতে চাইছি এবং আমার দর্শক বন্ধুরাও হয়তো সেটা জানতে চাইবেন যে এই সাংবাদিকতার শুরুর যে ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেয়েছো? আমি প্রথমেই আজকে ভালো লাগছে যে প্রথম বছরের একদম শুরুতেই আমি আমার মায়ের কথা বলতে চাই। আমার মা স্বর্গীয়া মানসী লাহিড়ী, যিনি কিন্তু ঝাড়খণ্ডে একদম প্রথম মহিলা ম্যাগাজিন শুরু করেন এবং সেই শুরু করাটাও মায়ের কাছে কিছু বিশাল কিছুই ছিল না, লিটল ম্যাগাজিন। সে একটা তখনকার দিনে সে নিজের লক্ষ্মীর ভাড়ার থেকে কিছু পয়সা নিয়ে সে শুরু করে যে একটা ম্যাগাজিন বের করব এবং এই ম্যাগাজিনটা ছিল
যে সেটা শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মহিলাদের কথা নয়, সেই প্রান্তিক জীবনের কথাই মার ছোট গল্পগুলোও সেই রকম হতো, যে আমাদের চিনুজের গোয়ালার মতো কেউ একজন দিতে আসতো, তার বাড়ির কথা, সে মাও যেত। সুতরাং আমার সাংবাদিকতাটা যেন আমি সেই মায়ের হাত ধরে ধরে ছোটবেলা থেকেই যেন শিখছি, যে এটা শিখিনি যে ফরম্যাটটা কি হবে বা কিছু, কিন্তু মা শেখাচ্ছে ওই মানে সেই বীজটা থেকে তখন মাই থেকেই বপন করে দিয়েছে, হয়ে গেছে। মাই বপন করেছিল। এবং করতে করতে একটা ভালো লাগা। আমি যখন 82-83 আমি যখন ম্যাট্রিক পাশ করলাম, 82 এর পরে আমি যখন কলেজে, তখন তো স্কুলে 11-12 আজকের মতো ছিল না, আমি যখন ওখানকার SSLNT কলেজ ধানবাদে ভর্তি হলাম, আমি সায়েন্স স্ট্রিমে ভর্তি হলাম। কিন্তু একটা ছোট কথা বলি, যে মানে সেবার আমাদের কলেজে মানে গল্প প্রতিযোগিতা হতো, তারপরে প্রতিবেদনের প্রতিযোগিতা হতো। এবার আমি মানে বলিনি যে কলেজের ইয়েতে, আমার বাংলা বিভাগে বলেছি যে দিদি আমাদের টিচারদের সাথে তখন একটা খুব সুন্দর সম্পর্ক থাকতো, যে আমার খুব দিতে ইচ্ছে করছে, দে না। তারপরে হ্যাঁ, আমি মানে পিওর সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু দিলাম, এবং আমার মনে পড়লো যে মানে আমি সব সেকশনের মধ্যে ফার্স্ট হলাম আর কি, প্রতিবেদন আর গল্পে। তখন আমাদের বাংলার টিচার বলছে আর কি, যেটা কি করে হয়, একটা সায়েন্সের মেয়ে, মানে আমার ফিজিক্স বইয়ের মধ্যে থাকতো শরৎচন্দ্র, লুকিয়ে লুকিয়ে রাখতাম আর কি, পড়তাম সুযোগ পেলেই। সুতরাং সাহিত্য, এবং তখনও আমার মনের মধ্যে সাংবাদিকতাটা যে একটা আলাদা প্রফেশন, সেটা বুঝতে পারার মতো ম্যাচুরিটি আসেনি। কিন্তু মানে লেখার একটা অদম্য ইচ্ছে, এবং আমি ছোট গল্প লিখছি, কোথাও কোথাও পাঠাচ্ছি স্থানীয় লিটল ম্যাগাজিন। সেই গল্পগুলোতে চরিত্র মানে কারা ছিল ঠিক? তুমি তখন থেকে কি প্রান্তিক মানুষেরা, নাকি তুমি যা দেখছো দৈনন্দিন জীবনযাত্রায় যাদের কথা বা যাদের সঙ্গে তুমি কথা বলছো তাদের কথাই কি উঠে আসছে? আসলে দৈনন্দিন জীবনেই আমি খুব ওই একটা শ্রেণী, প্রান্তিক শ্রেণীকে দেখার আমার সুযোগ থাকতো। বাড়িতে বাবা প্রশাসনিক বিষয়া ছিলেন, তো তার যে সিপাই, তাদের যে বাড়ি, সেখানে আমাদের কোনো রেস্ট্রিকশন ছিল না যে অফিসার বা ইয়ে, তো দেখতে যাওয়া, এবং আশেপাশের অঞ্চলগুলোতে যারা প্রান্তিক জীবন আছে বিভিন্নভাবে আমার মানে খুব মনে হবে যেন এখন একটা সেই স্বপ্ন মনে হয়, যে সপ্তাহের দিতে আসা মুড়িওয়ালাটাও বাড়িতে বসে চাটা খেয়ে গল্প করে তার গ্রামের কথা বলছে। আমাদের বাড়িতে একটা অন্যরকম মানে মানুষকে জানার একটা পরিবেশ ছিল, এবং সেখান থেকেই কিন্তু আমি আমার গল্পগুলোর মধ্যে ওই ক্যারেক্টারগুলোই আসতো। কিন্তু আমি যাই লিখতাম তখন ডায়েরি লিখতাম খুব, এবং ডায়েরির পাতাগুলোতেই কিন্তু প্রতিবেদন হয়ে যাচ্ছে, ওদের কথা বারবার করে উঠে আসছে। আর রিপোর্টার্সের একটা ফ্লেভার থাকতো, সেটা ওই রিপোর্টার্সগুলোই কিন্তু ছোট ছোট রিপোর্টিংগুলো আমার মায়ের ম্যাগাজিনে আমি কিন্তু দিতাম। এবং মায়ের ম্যাগাজিনটার নাম কি ছিল? মহিলা, মায়ের ম্যাগাজিন মহিলা। 8 বছর 9 বছর পুরো ফুল ফ্লেজেড একটা ত্রৈমাসিক বাংলা ম্যাগাজিন, যেটা ঝাড়খণ্ডের ইতিহাস নিয়ে কেউ রিসার্চ করা দুজন ছেলে, তারা কিন্তু এই ম্যাগাজিনটা সেখানে রেফার করেছে। দারুণ একটা প্রাপ্তি, মানে ঝাড়খণ্ডের মতো জায়গায় বসে একটা বাংলা পত্রিকা ত্রৈমাসিক বেরোচ্ছে তখনকার দিনে, সেটা সত্যি। আর তখন তো সবকিছু এত সহজ নিশ্চয়ই ছিল না, সবকিছুর পেছনেই লড়াইটা। আমি ফিরছি একটু দর্শকদের কাছে। দর্শক বন্ধুরা, এই যে আমাদের প্রতিদিনের ছোট ছোট লড়াইগুলো কিন্তু আমাদেরকে ব্যক্ত করে, আমাদেরকে তৈরি করে আমাদের বড় কিছু লড়াইয়ের জন্য। সেরকমই হয়তো সুপর্ণাদির জীবনধারাটা সেভাবেই এগিয়েছে, যে আরও বড় কিছু যুদ্ধের জন্য তিনি তখন তৈরি হচ্ছেন, তার পরিবার, তার পারিপার্শ্বিক পরিবেশ তাকে তৈরি করছে। তো সুপর্ণাদি, আবারও ফিরছি তোমার কাছে। যে কথাটা বলছিলাম, সাংবাদিকতার শুরু তুমি করে দিয়েছো, কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব, যে দ্বন্দ্বটাতে আমি তোমার সঙ্গে কথা বলে গতকাল আমি মানে গল্পগুলো যখন শুনছিলাম ভাবছিলাম বসে, তোমার বাবা চাইতেন তুমি লেখালেখি করো, আশাপূর্ণা দেবীর মতো করো, তাই তো? নীরবে নিভৃতে বসে নিরাপদে করো। এবং মা তোমাকে একজন প্রগতিশীল মহিলা হিসেবে সাপোর্ট করছেন ভীষণভাবে, যে তুমি আত্মনির্ভর হও, তোমার ভালো লাগার কাজগুলো তুমি করো, এবং তুমি সেখানে বেছে নিয়েছো সাংবাদিকতা। তো সেই যে দ্বন্দ্বটা, অন্তর্দ্বন্দ্বটা, বা তখন সাংবাদিকতার
হয়ে মানে সাংবাদিক একজন হয়ে ওঠার পেছনে তোমার যে লড়াইটা সেটা ঠিক কিরকম ছিল, এবং এবং তুমি যখন সাংবাদিক হয়ে উঠলে একজন মহিলা সাংবাদিক হিসেবে প্রফেশনাল ফিল্ডে তোমাকে কি কি যুদ্ধ ফেস করতে হয়েছে? এইটা তো একটা দীর্ঘ মানে যাত্রা। এবার শুনতে চাই। হ্যাঁ, এবার প্রথমত তো আমি মানে তখনও বুঝতে পারছিলাম না যে এটা আমার স্ট্রাগল, যুদ্ধ। ওইটা মনে হচ্ছিল যেন এরকমই হয়, এরকম চ্যালেঞ্জগুলোই বোধহয় আসে। মানে কয়েকটা জিনিস যুদ্ধ কেন বুঝতে পারা যায় না, কারণ তখন আমাদের বয়স খুব কম থাকে এবং কিছু করার একটা স্বপ্ন থাকে, এবং মনে হয় তখন এরকম মনে হয় যেন ওই যে যুদ্ধগুলো ঠিক যুদ্ধ না, এটাই মানে একটা যেন চ্যালেঞ্জের এমন, মানে এটাই আমার দিনলিপির একটা অংশ। এবার ধরো আমি ইন্টারভিউ দিলাম একটা স্থানীয় ইংলিশ পেপারে, আমি সাব এডিটর হয়ে জয়েন করলাম, সেটা খুব ভাল লাগছে। অনেকের মধ্যে ধরো আমি একজন মেয়ে হিসেবে একজনই পেলাম, এবং একটি ছেলে, সে এখন বিশাল সাংবাদিক, বিবিসিতে কাজ করে। আমরা দুজনে অনেক একসঙ্গে আর কি রিপোর্ট তৈরি করেছি কলিয়ারিতে অনেক দীর্ঘদিন পরে। ও সেদিন এসে বলছিল যে তুই অন্তত এই অভিজ্ঞতা দিয়ে বই লিখতে পারলি, আমি আর সময়ে হলো না এরকম। তখন মনে হলো যে আমি বোধহয় তাহলে একটু কিছু করলাম নাকি, যে ও বলছে এরকম আর কি। তো তখন হলাম, এবং আমি ডেস্কে যখন ঢুকলাম তখন বুঝতে পারলাম যে আসলে শুধু লেখা নয়, কিভাবে শিখতে হয়, যে কোথায় আমরা এডিটিংটা কি। ইতিমধ্যে আমি মাস কমের একটা ডিপ্লোমা আর কি করলাম আমাদের ধানবাদে। মানে তখনও কোনো জার্নালিজম স্কুল হয়নি, বা তখনও জার্নালিজম শব্দটাই আলাদা করে আমরা শুনিনি। আমরা ইনফরমেশনের সায়েন্সের মধ্যে, তাতে একটা লাইব্রেরিয়ান ইয়েরও একটা পেপারস থাকছে, তার মধ্যে রিপোর্টিংয়ের একটা থাকছে, এবং সেখানে খুব ভালো অভিজ্ঞতার মধ্যে মানে কুলদীপ নায়ার এলেন, আমাদের ওয়ার্কশপ করালেন, সাংবাদিকতা নিয়ে কিছু বললেন। আমরা মহাশ্বেতা দেবীকে পেয়েছি, তিনি আমাদের অনেক কথার লেখালেখির ওপর বলেছেন। এবং যখন মহাশ্বেতা দেবীকে কাছ থেকে দেখলাম, এবং তখন আমার মনের মধ্যে যেন এই প্রান্তিক, মানে উনি যেহেতু ওনার বিশেষ করে ওনার অরণ্যের অধিকার থেকে শুরু করে ওনার, আমি জানি যে উনি ঝাড়খণ্ডে দীর্ঘদিন আসা যাওয়া করতেন, আমার মধ্যেকার যেন মনে হলো যে আমি একটা যেন ছোট্ট করে লাইন একটা কোথাও পাচ্ছি। কলিয়ারি একটা অঞ্চল ঘিরে থাকা ধানবাদ, এবং সেখানের কলিয়ারি অঞ্চলটা হচ্ছে শ্রমিক মহিলারা সেখানে কাজ করছেন, পরিবার, এবং আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে তাদের জীবন যাপন একটা যোজন মাইল দূর, একদম অন্য ধরনের জীবন, এবং সেই জীবনে এবং সেই দিকে পা বাড়ানোটা খুব সহজ ছিল না। গ্রাউন্ড স্টাডি বলতে যেটা বলে সেটা সহজ ছিল না, কিন্তু কারণ সেখানে গিয়ে পৌঁছানোটা ইটসেলফ একটা মানে রিস্কের ব্যাপার, একটা কঠিন লড়াই। আমরা সেই লড়াইয়ের গল্পগুলিতে আবার ফিরবো। এখন আমাদের দর্শক বন্ধুরা নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবার ছোট্ট বিরতির পর। আবারও ফিরে যাচ্ছি সুপর্ণাদির কাছে। সুপর্ণাদি, যেহেতু তোমার থেকে এত কিছু জানার আছে, আর ঘড়িটা মনে হচ্ছে মানে খুব দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে, যাই হোক, আজকের জন্য আমরা চাইছি সময়টাকে আরেকটু যেন আমরা ধরতে পারি। তো তুমি কলিয়ারি মেয়েদের কলিয়ারি থেকে শুরু করি। হ্যাঁ, কারণ কলিয়ারির যখন আমি রিপোর্টিংয়ে যাচ্ছি, এবং তখন আমি কলিয়ারির আমার নিউ রিপাবলিকের দিয়ে ছাড়িয়েও আমি তখন সংবাদ প্রতিদিনের বহির্বঙ্গের ডায়েরি আমি লিখছি। সেটা তোমাকে জাতীয় স্তরে তোমাকে লেখালেখি করতে একদম সেরকম একটা স্কোপ করে দিল। কারণ এশিয়ান এজের বাংলা ছিল সংবাদ প্রতিদিন, এবং সেখানের এডিটর ছিলেন শঙ্কর ঘোষ, এবং এক্সিকিউটিভ এডিটর, যাকে আমি অনেক বছর পরে এখানে আবার পাই, অঞ্জন বোস আর কি ছিলেন। শঙ্কর ঘোষ তো মানে সেরকম একজন রিমার্কেবল একজন একেবারে মানুষ না সাংবাদিকতার জগতে। মানে যদি সাংবাদিকা জগতের এডিটর হিসেবে যে বাংলা ইয়ের যখন হিস্ট্রি, তার মধ্যে উনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। এবং এই শঙ্কর ঘোষ আমাকে সত্যি একটা পথ দেখিয়েছেন। আমি কলিয়ারির কথা দু একটা বলি, যে একবার কলিয়ারির একটা রিপোর্টিংয়ে গিয়ে আমি দেখি যে মানে কেন মানে এই রিপোর্টিংয়ের সাথে আমার মধ্যে আবার একটা জেন্ডার বিষয়টা কিভাবে, ওমেন্সের মানে এই বিষয়টা কিভাবে আসছে, জিজ্ঞেস করার ছিল যে প্রান্তিক মানুষের মধ্যে আরো প্রান্তিক হয়তো মহিলারা, একদম।
এই কথাটাই আমি বলবো। এটা আমি কিভাবে মানে সাংবাদিকতায় দেখলাম, মানে আমি দুটো ঘটনা ছোট ছোট বলি। একটা বলছি যে আমি ওখানে গেছি কলিয়ারিতে, ওদের জীবনের ওপরে একটা কিছু ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে, খুব জল, হয়তো খাদানে জল, যেমন যার উপর অনেক গানও তৈরি হয়েছিল আসানসোলে, ঠিক ওই রকমই ধানবাদের মানে খনি অঞ্চলে ওরকম হতো, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো, কখনো শ্রমিক কোনো জায়গায় একটা অচেনাকে মানে হয়তো অসুখ হলো, কারণ ওদের জীবন একটা মানে পশুতুল্য জীবন ছিল। এবং আমি যেগুলো লিখেছি, কামিন বলা হতো মহিলাদের, এবং সেই মহিলারা নানা ধরনের শোষণের সম্মুখীন। এবার সেটা কি মালিক পক্ষ থেকেও? মালিক পক্ষ থেকে হতে পারে, এবং মানে তাদের জীবন ধারাটাই মানে যেরকম আমাদের এখানে চা বাগানের সেই বহু যুগ আগে যেভাবে হতো, ঠিক ওদেরও ওই রকম ভাবেই। ওদের সাংস্কৃতিক যে পলিউশন, মানে একটা যে সাংস্কৃতিক প্রদূষিত পরিবেশ, যেখানে সকাল থেকে হয়তো মানে ওদের ওই জায়গাটাকে, ওদের বাড়িগুলোকে বলা হতো মানে খিলান ধাওড়া, হ্যাঁ, মানে ওখানে সকাল থেকেই চুলায় মদ চলছে, ছেলেমেয়েরা নিজেরা ঘুরছে, কোনো স্কুলে যাওয়ার ইয়ে নেই, এক বিচিত্র পরিবেশ। আমার মনে পড়ছে আমি এক সময় সেখানে হয়তো অশিক্ষাটা তুমুলভাবে ছিল, বিরাট এবং সেখানে খাবারের অভাবটাও অভাব তুমুলভাবে ছিল, মানে অভাব চারিপাশে, শিক্ষার অভাব, একদম খাদ্যের অভাব, একদম পুষ্টির অভাব। এই মহিলারা যাদের কামিন বলা হতো, তারা কিন্তু আসতো এক বিহার ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামগুলো যখন খুব দুর্ভিক্ষের মতো, বা গ্রামগুলোতে যখন অভাব দেখা দিচ্ছে, সেই মহিলারা কিন্তু কলিয়ারিতে আসছে। উড়িষ্যার হতে পারে, বা তারা মধ্যপ্রদেশের হতে পারে, একদম সাঁওতাল হতে পারে ওই মহিলারা। এবার তাদের শরীরের খুব জোর থাকতো, তারা পেশিগত খুব জোর থাকতো, কিন্তু একটা কলিয়ারি ইটসেলফ একটা এমন পৃথিবী, যেটা আমার বইয়ে মানে বিহার নারী সমাজ সংগ্রাম বলে আমি 2008-এ একটা কম্পাইলেশন অফ রিপোর্টিং বেরিয়েছিল। আচ্ছা, সেটাই তোমার প্রথম বই? বাংলা প্রথম বই, বাংলা বই। হ্যাঁ, সেটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। একটা টার্নিং পয়েন্ট, মানে সেটা টার্নিং পয়েন্টে আমি অসমে আসার পরে এটা রিয়েলাইজ করেছি যে ওগুলো আমার লিপিবদ্ধ হয়ে থাকা উচিত, কারণ পেপার হারিয়ে যায় অনেক সময়। আর এখনকার মতো যেহেতু ডিজিটাইজ হতো না, তো আমি সেখানে দুটো ছোট ঘটনা বলি। একটা ঘটনা বলছি যে আমি মেয়ে হিসেবে, এবং আমি যখন সাংবাদিক টিমের সঙ্গে গেছি একটা জায়গায় অ্যাক্সিডেন্টের কভারেজের জন্য বাংলা পেপারে পাঠাবো, আমি মানে ফ্যামিলিগুলোতে জানার, যে ঘটনার পরও ফ্যামিলিগুলো জানার একটা আলাদা করে আমার মধ্যে কিউরিওসিটি হয়। তো ছেলে সাংবাদিকরা ইতিমধ্যে সবাই ফিরে গেছে, তাদের কিন্তু ঠিক মনেও নেই যে একজন মেয়ে কলিগ সাথে এসছিল, মানে চিন্তাধারার যে জায়গাটা, কারণ তারা রিপোর্টিংগুলো নিচ্ছিল স্থানীয় প্রশাসক, এসপি তাদেরকে প্রেস কনফারেন্স করছে, এগুলো যেটা হয়। কিন্তু আমি ঢুকে পড়েছিলাম একদম শ্রমিক কলোনিতে, মানে আমার মনে হয়েছিল যে ওখানে ঢুকতে হবে, যে বাড়িতে আজকে লাশ যাবে সেই বাড়ির ঘটনাটা কি, কিরকম, যে এই যে শ্রমিকটা চলে গেল আজকে, তার তো নিরাপত্তা নেই, অর্থ নেই, কাল থেকে সে পথের ভিখিরি। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমি দেখলাম যে যে ভদ্রমহিলা, যে মানে শ্রমিকের যে কামিন যে মহিলা, সে প্রচণ্ড মানে মদ খেয়ে, সে কোনো তার ফিলিংস নেই, সে যেন শুয়ে আছে, মানে সে একটা দুর্ঘটনাকে একটা যেন জীবনের মানে এটাই নিয়ম হিসেবে নিয়েছে, এবং বাচ্চারা মানে কি খাবে বুঝতে পারছে না, এরকম একটা মানে অসহায় অবস্থা। সে কি শোক থেকে পালিয়ে বেড়ানোর জন্য মানে এই যে নেশাগ্রস্ত হয়ে থাকা, মানে আমি যেন সেটাই ভাবলাম যে ওর বাস্তবটাকে নিতে পারছে না। এবং আমার মনে আছে যে মানে কয়েক প্যাকেট বিস্কুট আমরা, মানে যে দু একজন ছিল কিছু, আমরা বা ওদেরকে জল যা পেলাম আর কি ওই বাড়িতে রেখে, আমার হঠাৎ মনে হলো মানুষ কতটা অসহায় হতে পারে না, একদম তার পরিস্থিতির কাছে। একদম আজ হয়তো আমি জানি না, যে আজ হয়তো কলিয়ারির অবস্থা কিছুটা ভালো হয়েছে, কিন্তু তবু আমি একটা 30 বছর পরে, মানে আমি একটা ঝাড়খণ্ডের লাল সবুজের ঝাড়খণ্ড তখন আর এখন বলে আমি একটা বই 2019-এ লিখেছিলাম। এই যে তুমি প্রত্যন্ত একজন মহিলার যুদ্ধ, এই প্রান্তিক মানুষগুলোর যুদ্ধ তুলে ধরেছো,
হ্যাঁ, বা তুলে ধরার চেষ্টা করছো এখনো। শুধু সেই মানুষগুলো, কলিয়ারির মানুষগুলো নয়, তুমি ডাইনি হত্যা নিয়েও অনেক কাজ করেছো, আমরা আসবো, এই কথাগুলো বলবো আবারও। তো মূলত তোমাকে মানে কি ট্রিগার করেছে, কেন তুমি প্রান্তিক মানুষ, বিশেষত নারীদের দিকেই তুমি ছুটে গেছো বারবার? হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই ঘটনাটা, মানে সেই ঘটনাটা যেমন ওই মেয়েটিকেও আমি দেখলাম একটা ইনসিকিওর, এবং আমিও তখন ইনসিকিওর হয়েছি, কেমন আমি বাড়ি ফিরবো কিভাবে। তখন আমার এই যে বিবিসিতে চলে যাওয়া যে সাংবাদিক, সে কিন্তু আমার জন্য দাঁড়িয়েছিল, এবং আমরা একটা ইট বোঝাই ট্রাকের ওপর উঠি রাতে, এবং সেও যিনি গাড়ি চালক তিনিও এতটাই পান করেছেন, আর আমরা যেভাবে কলিয়ারি থেকে শহরে ফিরছি, মানে আর কিছুই নেই কনভিনিয়েন্স তখন, অন্ধকার রাতে। এই ব্যাপারগুলোর হাত ধরে একটু জানতে চাইছি যে তোমার এই যে একজন মহিলা হিসেবে যে সাংবাদিকতা, খুব সুরক্ষিত তো কিছুই ছিল না তখন, নিরাপত্তার একটা মানে বিশাল অভাব, তুমি নিজেও সেটা হয়তো বোধ করেছো। তুমি কখনো রাতের অন্ধকারে ছুটে গেছো, আমি তখনের সময়টার কথা বলছি, তখন খুব সম্ভবত 1994, তুমি 94 না, 90 দশক পার হয়ে 92, 93, হ্যাঁ উত্তাল, হ্যাঁ, সেখানে হ্যাঁ। দলিত মেয়েদের আবার গণধর্ষিতা হতে হচ্ছে। তো এই ধরনের একটা পরিস্থিতি, এই ধরনের একটা চূড়ান্ত অগ্নিগর্ভ সময়ে তুমি রিপোর্টিং করতে ছুটে যাচ্ছ সেখানে, তোমার কখনো মৃত্যু ভয় হয়নি সুপর্ণাদি? ঠিক হয়তো ইম্যাচুরিটি, সে ওইভাবে বুঝতে পারিনি, যেটা পরবর্তী সময় মণিপুরে গিয়ে বেশি মৃত্যু ভয় হয়েছিল, যে মনে হচ্ছিল যে আহা আমি যদি ফিরতে না পারি ছেলেটার কি হবে। তখন কিন্তু আবার মনে হয়েছিল যে আমাকে মানে পারতে হবে, মানে আমি যখন জাহানাবাদের লাল এলাকা বলে রিপোর্টিং করতে গেছি, তখন আমার মনে হয়েছিল যে আমাকে পারতে হবে, এবং আমার যেন নিজের মনে একটা এরকম আনন্দ হতো, বা যখন কলিয়ারিরও বিভিন্ন অঞ্চল নিয়ে বা গিরিডিতে চলে যাচ্ছি যেখানে একটা দুর্ভিক্ষের মতো তৈরি হচ্ছে, সেই সব স্টোরিগুলো করতে গিয়ে আমার সবসময় মনে হতো যে আসলে মধ্যবিত্ত সমাজের যে কাহিনী, আমার মনে হতো বোধহয় এটা একটা খুব ছোট্ট বৃত্তে বাঁধা, কিন্তু মধ্যবিত্ত বাড়ির মেয়েরা যেন নিউজ পেপার খুলে ওদের কথা পড়ে। আমি এটা জানি না আমি কিভাবে, যেন আমার মনের মধ্যে আমার মনে হয় যে আসলে আমি সে সময় বই খুব পড়তাম। আমার মানে ফরাসি ফেমিনিস্ট সিমন দা বোভিয়ার আমার খুব প্রিয়, তার ওনার বই এবং ওনার আমাকে খুব বেশি প্রভাব, মানে আমাকে প্রভাবিত করেছিল। বা ভার্জিনিয়া উলফও পড়ছি, ধরো আমরা তখন কিছুটা পড়তাম আমি বই কিছু ইয়েতে। আর মহাশ্বেতা দেবী আছেন, এবং একজন সাংবাদিক দিদির কথা বলবো আমি, রাজশ্রী দাশগুপ্ত, উনি আমাকে অনেক প্রভাবিত করেছিলেন। উনি নিজে কিভাবে, মানে ওনার থেকে শোনা গল্প যে উনি কিভাবে 7 দিনের বাচ্চাটাকে রেখে উনি চলে গেছিলেন একদম তরাই অঞ্চলে রিপোর্টিং করতে। এই সবগুলো, এই যে একটা খিদে, মানে এক্স্যাক্টলি খিদে, এই খিদেটা বা এই প্যাশনটারই হয়তো দরকার রয়েছে, মানে নিজের ভালো লাগা কাজগুলোর জন্য। হ্যাঁ, আর তখন আমি এটাও ভাবতাম না যে আমি কত উপার্জন করছি বা কি ধরনের, সেগুলো নেশার মতো আমার খালি আর একটা ভালো লাগতো যখন সেগুলো মানে খুব ভালোভাবে নিউজ পেপারে বেরোচ্ছে, সেটাই তখন তোমার অ্যাচিভমেন্ট আমার মনে হতো। বা আশেপাশে যেন মানে সবাই একটু মানে ওই লাহিড়ী পরিবারের মেয়ে লিখছে, সেটাও একটা হচ্ছে, তারও একটা কিন্তু ছোট্ট করে মানে নতুন নতুন তো ছাপা কাগজে বেরোচ্ছে, বাবার মানে সবাই যেন একটা মানে ভাই দাদা, হ্যাঁ একটা মনে হতো এরকম আর কি প্রভাবে। কিন্তু আমি ঢুকে পড়ছি আর কি তখন মানে এমনভাবে যে গেলামবেটের বই পড়ছি, আমি ঢুকে পড়ছি যে না মানে আমার মনে হচ্ছে যে শুধু সাংবাদিকতা না, আমি এবার তার মধ্যে থেকে বেছে নিচ্ছি যে প্রান্তিক নারীদের কথা আমি বলবো আর কি। তাদের কথাই তো তুমি বারবার করে বলে গেছো তোমার লেখনে। হ্যাঁ, আমার মানে আমি এই যে 18তম বই শেষ করলাম, যেটা প্রকাশিত হলো বাংলাদেশের চট্টগ্রাম, আমি কোথায় গিয়ে যেন, আমি জানি না এটা আমার সীমাবদ্ধতাও কিনা, কিন্তু কিভাবে যেন আমার একটা ফোকাল পয়েন্ট মানে নারীরা, হ্যাঁ আমার মানে হয়ে গেল আর কি, হয়ে যাচ্ছিল। আমি প্রথম দিকের যে রিপোর্টিংয়ে থাকছিল না, কিন্তু পরবর্তীতে এটা সব এডিটররাই বুঝতে পারছিলেন, কারণ আমি যখন সকালবেলাতে মানে 2012-এ যখন আমি জয়েন করলাম, তখন এডিটর কিন্তু আগে থেকে বলছেন আপনাকে একটা, কারণ উনি দেখেছেন আগে আমার রিপোর্টিং কাজকর্ম,
তাহলে আপনাকে আমি একটা মহিলাদের পেজ তৈরি করতে দেব। এবার মানে আমার যেন তোমার স্পেশালাইজেশন যেন এটা দায়িত্ব হয়ে গেল হয়ে যাচ্ছে আর যে কি। মহিলাদের কথাই হ্যাঁ, তুমি হ্যাঁ। লিখবে। আমার যেন এরকম একটা ব্যাপার মানে হলো, আর আমার কাছে মনে হলো যে যে আসলে মেয়েদের কথাটা বোধহয় লেখার সংখ্যা কম। মানে ধরো যখন পুরুষ সাংবাদিক, মানে এখানে কোনো ধরনের আমি প্রতিদ্বন্দ্বিতা নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার পুরুষ বন্ধুরা যখন রিপোর্টিং করছে সেখানে কোথাও যেন বাড়ির মেয়েটির কথাটা একটু থেকে যাচ্ছে, কম মানে হাইলাইট হচ্ছে। মানে সে কি পারবে, সে কি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবে? একজন পুরুষ সাংবাদিক হিসেবে তার সে যতটা স্বচ্ছন্দ বোধ করবে সেখানে যেতে, ওখানে একজন নিউজই মহিলা হচ্ছে না। সাংবাদিককে কি পাঠানো যাবে? হ্যাঁ, বা এরকমও হচ্ছে যে হয়তো নারীর সেই দুঃখের ব্যাপারটা হয়তো নিউজের মধ্যেই আসছে না। মানে আমার মনে হচ্ছে যেন এরকমও হয়ে যাচ্ছে আর কি, যে পুরো মিডিয়াতে তখন আমার মনে হচ্ছে যেন সেই মিডিয়াটাও প্যাট্রিয়ার্কির একটা এমন বিষয় যেখানে মেয়েদের এটা যে মানে কভার পেজ স্টোরি বা ফ্রন্ট পেজে কেন আসবে না একজন প্রান্তিক নারীর খবর, আমার মধ্যে সে প্রশ্ন আসছে। এটা নিয়েও আমি সেই এডিটরের সঙ্গে প্রশ্নগুলোই তোমাকে আসলে মূলত তাড়িত করেছে তোমার কাজগুলি। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আমরা সুপর্ণাদির কথা শুনছি, জানছি, আমরা দেখতে পাচ্ছি কত প্রতিকূলতা তার জীবনে ছিল একজন মহিলা সাংবাদিক হয়ে ওঠার পেছনে, নিজের সত্তাকে প্রতিষ্ঠিত করার পেছনে। আমরা তার থেকে আরও কিছু কথা শুনব, তার ব্যক্তিগত লড়াইটাকে আরও একটু জানবো, এই প্রান্তিক মানুষদের লড়াই তুলে ধরতে ধরতে তার জীবনের ব্যক্তিগত লড়াইগুলো কী ছিল সেগুলো জানবার চেষ্টা করব, কিন্তু আগামী পর্বে। সঙ্গে থাকবেন বন্ধুরা।